আজকে প্রাইম ইউনিভার্সিটি পাঠচক্রের দ্বিতীয় কিস্তির আলাপে সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন বাংলা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ডক্টর রকিবুল হাসান স্যার এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এম জসিম খান স্যার। এবং আমরা এই আলোচনায় একজনকে মিস করছি, এই পাঠচক্রের যিনি প্রাণপুরুষ, প্রাইম ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর আব্দুর রহমান স্যার উপস্থিত থাকলে আরও ভালো হতো নিশ্চয়ই। এছাড়াও যারা উপস্থিত আছেন এখানে সকলকে স্বাগতম। আজকে আমাদের পাঠচক্রের যে আলোচ্য বিষয়বস্তু ছিল যে আমাদের বাংলাদেশের কৃষকরা এক্স্যাক্টলি কেমন আছেন, এই বিষয়টা একটু চিন্তা করা বা একটু নির্ধারণ করা। এইটার ভিতরে যাওয়ার আগে মূলত কিছুদিন আগে আমার একটা বাস্তবিক অভিজ্ঞতা হয়েছে যে কৃষকদের এক্স্যাক্টলি পরিস্থিতিটা আসলে কী। আপনারা সকলেই জানেন যে 15-16 বা গত মাসের দিকে হচ্ছে সুনামগঞ্জের অর্থাৎ হাওর এলাকার দিকে বিশাল একটা বন্যা মুখোমুখি হয়েছে। সেখানে আমি গিয়েছিলাম ওই সময়টাতে। সেখানে যাদের সাথে আলাপ হয়েছে প্রায় 80-100% হচ্ছে কোনো কোনো জায়গায় ধান নষ্ট হয়ে গিয়েছে। তো সব মিলে একটা ভয়াবহ অবস্থা, এবং এক্স্যাক্টলি মনে হয় যে এটাই হচ্ছে কৃষকদের বাস্তবতা বাংলাদেশের। তো যাই হোক, আজকের আলোচনা কয়েকটা থিওরি দিয়ে আমি একটু দাঁড় করানোর চেষ্টা করেছি। প্রথমে হচ্ছে এই আলোচনা কৃষকরা কেমন আছেন এটা বোঝার জন্য আমাদের অর্থনীতির কাছে যেতে হবে। অর্থনীতিতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে ডেড ওয়েট লস, অর্থাৎ এমন একটা ক্ষতির মধ্যে আমরা যখন পড়ি যেটাকে কখনো আর পুনরুদ্ধার করা সম্ভব হয় না। যেমন একটা বুলেট যখন একটা বন্দুকের মধ্য থেকে বের হয়ে যায়, তাকে যখন আর রিকভারি করা যায় না, তেমনি হচ্ছে এক্স্যাক্টলি কৃষকদের অবস্থা। অর্থাৎ কৃষকরা যে ধরনের ক্ষতির মুখোমুখি আসেন সেটাকে কোনোভাবে আর রিকভারি করা মনে হয় তেমন একটা পসিবলের জায়গায় নাই। তো হচ্ছে আমাদের এই যে ডেড লস ওয়েট, এইটা আসলে এক্স্যাক্টলি কেন হয়? আমাদের তো এটা হওয়ার কথা ছিল না। যারা আমাদের পেশাজীবী আছেন তাদের তো, বা কৃষকরা আছেন তাদের মূলত এটা হওয়ার কথা ছিল, আরও মানে একটা রাজকীয় জায়গায় তাদের আসন হওয়ার কথা ছিল। কিন্তু এই যে ডেড লস ওয়েট, এটাকে বুঝতে হলে আমাদের ডেভেলপমেন্ট ইকোনমিক্সের আরেকটি ধারণার কাছে যেতে হবে, সেটা হলো হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনাকে এই থিওরি বলে আপনি যখন কোনো শ্রেণীর কাছ থেকে অথবা কোনো গোষ্ঠীর কাছ থেকে আপনি প্রোডাক্টিভ কিছু আশা করবেন, তাকে আপনার সময়, অর্থ, প্রশিক্ষণ এবং নীতিগত সহায়তাটা দিতে হবে। ওকে, এখন সেইখানে এই যে আপনি তাকে অর্থ, সময়, প্রশিক্ষণ বা নীতিগত সহায়তা দিবেন, এর ফলে আপনার বা আপনার রাষ্ট্রের হচ্ছে যে ভবিষ্যতের উৎপাদনশীলতা এইটার উপর এক্স্যাক্টলি নির্ভর করবে। অর্থাৎ আপনি যাদেরকে যেমন দিবেন সে আপনাকে তেমন ফিডব্যাকটা দিবেন। কিন্তু আলটিমেটলি আমরা দেখছি যে এই দুর্যোগকালীন সময়ে আমরা সেই ধরনের সহায়তা আমাদের কৃষকদেরকে দিতে পারছি না, যেটা আমাদের একটা ইনস্টিটিউশনাল ফেইলার। অর্থাৎ অ্যাজ এ রাষ্ট্র হিসাবে আপনি তো একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনে আপনাকে যারা খাবার দেয়, অর্থাৎ যে আপনাকে পেটে ভাত দেয়, তাদেরকেও নিঃসন্দেহে মাথায় করে রাখার কথা ছিল। কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা থেকে আমাদের রাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হচ্ছে। এই অবস্থায় আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের আর একটা তত্ত্বে বা একটা থিওরির বা একটা শব্দের কাছে যেতে হবে বা দোরগোড়ায় যেতে হবে। সেখানে বলে যে আপনার এক্স্যাক্টলি রাষ্ট্রের শক্তিমত্তার বোঝার উপায়টা কি। আমরা এখন দেখি যে কোথায় কোথায় অনেকে পারমাণবিক অস্ত্র ছোড়ার কথা বলেন, পারমাণবিক বোমা বা ইউরেনিয়াম বা এই ধরনের মারণাস্ত্র মারার কথা বলেন। এটাই কি আপনার রাষ্ট্রের শক্তিমত্তার প্রতীক, নাকি হচ্ছে আপনার যে আইন আছে বা যে বাহিনী, সামরিক বাহিনী আছে, তারাই কি আপনার হচ্ছে রাষ্ট্রের শক্তিমত্তার নিয়ামক বা পরিচয় কিনা? আলটিমেটলি রাষ্ট্রবিজ্ঞান এটা বলে না। রাষ্ট্রবিজ্ঞান বলে আপনার শক্তি হচ্ছে রেসপন্সিভনেস, অর্থাৎ আপনার টেরিটরির মধ্যে আপনি একটা রাষ্ট্র। ওকে, এখন এই রাষ্ট্রকে আপনি যেভাবে ফাংশন করাবেন, সেইখানে আপনার রাষ্ট্রের যে নাগরিক আছে সেই নাগরিকরা যখন বিপদের মুখোমুখি হবে, তাদেরকে আপনি কতটুকু সাড়া দিতে পারছেন, তাদের বিপদে কতটুকু পাশে দাঁড়াতে পারছেন, সেটাই হচ্ছে আলটিমেটলি রেসপন্সিভনেস থিওরির কাজ। অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা আসলেই যদি প্রশ্ন করি রাষ্ট্র কি আমাদের পাশে দাঁড়ায়? আমরা রিসেন্টলি দেখছি অনেকগুলো শিশু ধর্ষণের মুখোমুখি হচ্ছে, যেখানে রাষ্ট্র আসলে এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। মানে একটা যাতা অবস্থা, সব মিলে একটা বেশ নড়বড়ে অবস্থায় আমরা রাষ্ট্রের কাছ থেকে দেখছি। তো এই জায়গাটাতে আমরা যদি বলি রাষ্ট্রের কাছে আমাদের সোশ্যাল কস্ট হচ্ছে একদম ভ্যালু, এইখানে কৃষকের অবস্থাটা হচ্ছে যে কৃষক যখন
তার সমাজের বা রাষ্ট্রের কাছ থেকে সঠিক মূল্যায়ন পায় না, তখন ওই পরিবারটা সর্বপ্রথম বাধাগ্রস্ত হয়, তারপর ওই অঞ্চল, তা ওই সমাজ, আলটিমেটলি পুরো হচ্ছে রাষ্ট্রটাই আসলে এক সময়ে এইটা দ্বারা প্রভাবিত হয়। তাহলে আমাদের এত কথা এই আমরা যে বলছি, তাহলে আমরা এই যে অ্যাকাউন্টেবিলিটির চেইন অথবা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ আমরা এই জবাবদিহিটা আসলে কার কাছে চাইবো? আমরা কি শুধু অভাব অভিযোগ করেই যাব? এখন এইটা কিন্তু আপনার রাষ্ট্রের সিনারিও, অর্থাৎ আপনি একটা রাষ্ট্রের মধ্যে আছেন, আপনি রাষ্ট্রের কাছে জবাবদিহিতা করতে চাইতে পারছেন কি না, এইটা কিন্তু আপনার রাষ্ট্রের একটা আয়না। দেখেন রিসেন্টলি বর্তমান বিএনপি সরকার কি করলো, এসে প্রায় 12 কোটি টাকার কৃষি ঋণ মৌকুফ করে দিয়েছেন প্রায় 12 লাখ কৃষকদের। আমি মনে করি এটা ছোট পরিসরে হলেও বেশ ভালো একটা উদ্যোগ হতে পারে। এখন এই জায়গায় আরেকটা বিষয় তখন খুবই বিতর্কের জায়গা আসছিল, আপনার হয়তো মনে থাকার কথা, যখন কৃষক কার্ড দিলেন বিএনপি সরকার, তখন কি হলো, যে একজন কৃষককে নিয়ে কিন্তু খুব বিতর্ক হয়েছিল, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সেই কৃষকটার প্রকৃতিটা আসলে কীরকম। দেখবেন ওনার অনেক ছবি টবি তখন ভাইরাল হয়েছিল, যে উনি বিদেশ গেছেন সেই ছবি, উনি গাড়িতে আছেন, উনি জিন্স পরে আছেন। মানে আমাদের ওই যে ফেলাসিটা দেখেন আলটিমেটলি কেমন, যে আমরা ধরেই নিয়েছি একজন কৃষকের প্রকৃতিটা হবে সে জরাজীর্ণ, সে কখনো জিন্স প্যান্ট পরতে পারবে না, সে কখনো বিদেশে যাইতে পারবে না। মানে আমাদের সাইকোলজিটা কতটা ব্যাগ একটি ইমফ্যাক্ট পড়ছে। আমরা সবসময় ভাবি যে উনি ওনার ফসল ডুবে যাবে বন্যায়, উনি ওনার ঘেরের পাশে মুখে হাত দিয়ে মলিন চোখে বসে থাকবে, এইটা আলটিমেটলি আমরা কিন্তু এক্সপেক্ট করা আরম্ভ করেছি। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু আমাদের ইতিহাস বলে এটা কিন্তু আমাদের কৃষকদের ইতিহাস ছিল না। আমরা কৃষকদের ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনে কিন্তু তারা আমরা দেখছি। বিশেষ করে আমাদের জয়নুল আবেদিনের এই যে মই ঠেলা যে ছবিগুলো আছে, আমরা দেখছি তাদের কৃষকদের গাট্টা শক্তিশালী একটা অবয়ব। আমরা এস.এম. সুলতানের ছবিতে আমরা দেখছি যে খুব শক্তিশালী একটা অবয়ব, কিন্তু সেখানে আমরা কৃষকদের জরাজীর্ণ জায়গায় সবসময় চিন্তা করার একটা মানসিকতা আমাদের মধ্যে আছে। এখন এই যে সমস্যাগুলো আমাদের সামনে এসছে বা আমরা বলছি, এটা থেকে উত্তরণের আসলে প্রসিডিউরটা কি? আমাদের তো কৃষকদের বাঁচাতে হবে, যে কোনো মূল্যে যে কোনো কস্টে আমাদেরকে বাঁচাতে হবে। এখন এই জায়গাটা থেকে আমার সাইড থেকে যে রিকমেন্ডেশনগুলো, সেটা হচ্ছে যে সর্বশেষ যে আমাদের বাজেট হয়েছিল 2023-24 অর্থ বছরে মেবি, ওইখানে কৃষিখাতে বাজেট ছিল লক্ষ্য করুন 5.86%, অর্থাৎ টোটাল বাজেটের। আর সরকার সেই সময় ভর্তুকি দিয়েছিল 26,000 কোটি টাকা, অর্থাৎ বাইরে থেকে আমরা সার, কীটনাশক বা যে কৃষি পণ্যগুলো নিয়ে আসি সেটার পিছনে সরকারের ভর্তুকি ছিল। এখন সহজভাবে যে সমাধানটা মনে হয় আমার কাছে, যে কোনো মূল্যে কৃষিকে সহজলভ্য, কৃষকদের জীবনযাত্রাকে মান উন্নয়ন করতে গেলে টোটাল বাজেটে কৃষকদের কন্ট্রিবিউশনটাকে এই যে বাজেটের ইয়েটা বাড়াতে হবে আরও। হ্যাঁ, এখন আমাদের আজেবাজে অনেক খরচ হয় অনেক জায়গায়, সেইগুলোকে মিনিমাইজ করে আমাদের প্রয়োজনীয়, আমাদের নেসেসারি, আমাদের ফান্ডামেন্টাল যে জায়গাটা কৃষি, সেখানে ইনভেস্টমেন্ট বা অথবা আমাদের জাতীয় বাজেটের ইনভেস্টমেন্ট সেখানে করতে হবে। এবং দরকার হলে সরকার আরও ভর্তুকি দিবে, এখানে ভর্তুকির মাত্রাটা আরও বৃদ্ধি করবে। এখন সর্বশেষ যে আলাপটা দিয়ে শেষ করব, সেটা হলো যে কৃষিতে পলিসি মেকিংয়ের জায়গাটা। দেখেন, আমরা কথা বলছি এসি রুমে বসে সুন্দর জামা কাপড় পরে টোরে, কিন্তু আলটিমেটলি এই সকল কিছু কিন্তু বাস্তবায়ন হবে কৃষিতে, মানে কৃষকদের অংশগ্রহণমূলক মাধ্যমে। অর্থাৎ আপনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা আছে যে আপনার নিজের ঢোল নিজেরই পেটাতে হবে, কিন্তু আপনি যদি অন্য কাউকে দেন পিটাতে, সে কি করবে, সে ওই ঢোল ছিঁড়ে ফেলবে। অর্থাৎ কৃষকের যে নিড, কৃষকের যে সমস্যা, সেটা কিন্তু বাইরের কেউ বুঝতে পারবে না। অর্থাৎ দেখেন আমাদের দেশের কাঠামোগত কী সমস্যা। আমাদের শাহবাগে একটা পরমাণু গবেষণা ইনস্টিটিউট আসে, ওখানে যিনি প্রধান, তিনি সায়েন্সের কোনো লোক না, তিনি কিন্তু ইংরেজি বিভাগে সম্ভবত পড়ছে, আমি যদি ভুল না করি। তো এইরকম কাজ করা যাবে না। আমাদের পার্লামেন্টে এই যে কৃষকদের অংশগ্রহণগুলো আমাদের বর্তমান বাড়াতে হবে। আমাদের বর্তমান পার্লামেন্টে দেখেন, এখানে কিন্তু কৃষকদের কোনো প্রতিনিধি নাই। তো এই জায়গাটা থেকে আমাদের উদ্ধার হতে হলে আমাদের কৃষকদের অংশগ্রহণমূলকটা পুরোপুরি নিশ্চিত করতে হবে, যাতে কৃষকদের কণ্ঠস্বরটা একদম পলিসি মেকিংয়ের জায়গাটাতে যায়। আলটিমেটলি তাদের যে চাহিদাটা, নিডটা কৃষিকে টিকিয়ে রাখার জন্য, সেটা যেন তারা সঠিকভাবে করতে পারে। এবং এরই